চৈত্র পূর্ণিমা হিন্দুদের একটি বিশেষ দিন। এই দিনটি সকলে পালন করার চেষ্টা করব। যারা সনাতন ধর্মীয় তারা পূর্ণিমা পালন করতে পারলে তাদের ভালো, তাদের সংসারের মঙ্গলের জন্য চৈত্র পূর্ণিমা একটি বিশেষ তিথি, এটি পালন করতে পারলে তোমরা করবে। আর যদি নাও করতে পারো অন্তত নিরামিষ আহার করবে। হ্যাঁ, অন্যটা না খেয়ে নিরামিষ আহার খাওয়া সব থেকে ভালো। আমি তোমাদের বলছি এই দিনে কি কি করবে, কি কি করবে না। চৈত্র পূর্ণিমা প্রথম পূর্ণিমা, যা চৈত্র মাসে পালিত হয় এবং এটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এই দিনে সত্যনারায়ণ ব্রত, পবিত্র স্নান, দান এবং ভগবান হনুমানের পূজা করা হয়, যা সুখ ও সমৃদ্ধি, মানসিক শান্তি নিয়ে আসে। এটি ভক্তদের জন্য আধ্যাত্মিক চৈত্র পূর্ণিমার ব্রত কথাও সেদিন পড়বে। সত্যনারায়ণের ব্রত চৈত্র পূর্ণিমার ভগবান বিষ্ণু সত্যনারায়ণের রূপে পুজো করা হয়। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে এবং দুঃখ কষ্ট দূর হয়। সেদিন অনেকে হনুমান জয়ন্তীও পালন করেন। অনেক অঞ্চলে হয়, অনেক অঞ্চলে চৈত্র পূর্ণিমার দিনেই হনুমান জয়ন্তী পালন হয়। এই দিনে ভক্তরা হনুমানজির আরাধনা করে, সাহস ও শক্তির জন্য প্রার্থনা করা হয়। এবার চন্দ্রদেবের পূজাও সেদিন করা হয়। এই পূর্ণিমার চাঁদ তার পূর্ণ সৌন্দর্য থাকে। মানসিক শান্তি ও আবেগের ভারসাম্য বজায় রাখতে এই দিনে চন্দ্রদেবের পূজা করা হয়। তোমরা চন্দ্রদেবের রাত্রিবেলা চন্দ্রদেবেরও পূজা করবে। ছাদে যারা যাও তারা ছাদে গিয়ে পুজো করবে। চন্দ্রদেবকে দেখে, চাঁদ দেখে তাকে জলদান করবে, তাকে পুজো করবে, ধূপ টুপ দেখাবে। হ্যাঁ, তার জন্য একটু থালায় করে খাবার নিয়ে যাবে। যেমন সূর্য দেবতাকে জল দেওয়ার সময় যেমন থালা সাজিয়ে যেমন নিয়ে যেতে হয়, ওরকম চন্দ্রদেবের জন্য তাই করবে। হ্যাঁ, একটু ফুল থালার মধ্যে, আমি বলে দিচ্ছি, থালার মধ্যে একটু ফুল রাখবে, একটু জল রাখবে, একটু ধূপ, তারপর ধূপটা জ্বালানোর জন্য লাইটার কিংবা দেশলাই এগুলো রাখবে। একটু প্রদীপ দিতে পারলে খুবই ভালো। হ্যাঁ, প্রদীপ তো সবসময় পুজোয় প্রদীপ দান করা খুবই ভালো। এগুলো দিয়ে করবে, নিজের মনের কথা বলবে, প্রার্থনা করবে, যেটুকু যে যেভাবে করতে পারবে করবে। ছোট করে করলেও কোনো ব্যাপার না। এছাড়া আর কি কি করবে? পবিত্র স্নান ও দান। চৈত্র পূর্ণিমায় গঙ্গায় এবং অন্য কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। স্নানের পর সাধ্যমতো দান করতে পারলে আরও ভালো, অশেষ পুণ্য লাভ হয়। সবসময় তোমাদের একটা কথা বলি, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা বা বিশেষ কোনো তিথি থাকলে সেই তিথিতে দান করা ভীষণ ভীষণ ভালো। তোমরা যে যা পারবে একটু মুক্ত হস্তে মন খুলে দান করবে এবং দানটা সম্পূর্ণ নিজের গোপন রাখার চেষ্টা করবে। এটা আমি বলছি না, এটা সাধু সন্ত মহারাজদের কথা, যে সব কিছু দান কি করলে না করলে এত কারোর সঙ্গে বিস্তারিত বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তোমরা নিজের মতন দান করবে, নিজের মতন নিজের সেটা মনেই রাখবে। কি করছো না করছো কারোর সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। দান সবসময় অন্তর থেকে, মন থেকে গোপনে করতে হয়, সেটা দেখাতে নেই কাউকে। এই হচ্ছে ব্যাপার। এরপর রয়েছে চিত্রগুপ্ত পূজা। দক্ষিণ ভারতে কিছু অংশে এই দিনটি চিত্রগুপ্তকে উৎসর্গ করা হয়, যিনি মানুষের কর্মের হিসাব রাখেন। তার মানে বুঝতে পারছো যে আমাদের কর্ম সম্পর্কে কতটা সচেতন থাকতে হবে। কারণ এই দিনে আমাদের কর্মেরও হিসেব হয়, যে আমরা কি কর্ম করছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কি বাক্য ব্যয় করছি। কারণ আমরা কথা তো সবাই বলি, কারণ অতিরিক্ত কথার মধ্যে হয় কি আমাদের কথা অসংলগ্ন কথাবার্তা বেরিয়ে আসে, যার জন্য আমরা অনেক ভুলভাল কথা বলে ফেলি, মানুষকে আকথা কুকথা কটু কথা বলে ফেলি। অতএব বাক্য সংযমের জন্য প্রত্যেকে কিন্তু এটা মাথায় রাখবে যে সেদিন কিন্তু সেই দিনটা কিন্তু বিশেষভাবে আমাদের চিত্রগুপ্ত খাতা খুলে বসেন, যে আমরা কি করলাম কি না করলাম তার হিসেব রচনা হয়। অতএব সংসারে শান্তি বজায় রাখার চেষ্টা করবে, আর কাউকে কোনো খারাপ কথা বলবে না, গরিব দুঃখীদের কষ্ট দেবে না, কারোর মনে আঘাত লাগে এমন কথা কেউ বলবে না। মন দিয়ে ধর্মপথে সবাই আধ্যাত্মিক কথাবার্তা বলবে, আধ্যাত্মিক গান শুনবে, আধ্যাত্মিক কথা শুনবে, ভাগবত শুনবে। এইভাবে দিনটাকে কাটাবে। শুধু এই দিন বলে না, সারাটা জীবনে এইভাবে প্রতিটা মানুষের পালন করা উচিত।
আচ্ছা, ব্রত পালনের নিয়ম তোমাদের বলছি। সকালবেলা উঠে পবিত্র স্নান করুন, সত্যনারায়ণ পূজা বা হনুমানজির আরাধনা করুন, দিনভর উপবাস। যারা নিরাহার থাকতে পারবে, নির্জলা থাকতে পারবে, তারা তো নির্জলা করলে করবে। আর যারা ফলমূল খেয়ে থাকতে পারবে তারা তো ফলমূল খাবে। কিন্তু যারা সেটাও পারবে না তারা ময়দার জিনিস খেতে পারো। আর যারা সেটাও পারবে না, অ্যাকচুয়ালি হচ্ছে পূর্ণিমা, অমাবস্যা, একাদশীতে অন্নটা না খাওয়াই ভালো। না খেতে পারলে সব থেকে ভালো। কিন্তু যদি না পারো অন্তত নিরামিষ খেও। আমিষ আহারটা বর্জন করতেই হবে, এইটা হচ্ছে ব্যাপার। মানে সারা জীবনের জন্য বলছি না, আমি সেই উপদেশ দেওয়ার মতন আমি নিজে সেই যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি না। কিন্তু তোমরা ওই দিনটা বিশেষ করে তোমরা যারা ভাত খাবে তারা নিরামিষ আহার করবে, আর যারা ময়দা খাবে তারা সব থেকে ভালো মানে ময়দা খেয়েও করতে পারো। অন্নটা না খাওয়াই সব থেকে ভালো। এবার যারা পারবে না তাদের কথাটা আলাদা। ঠিক আছে, এর পরের অংশটা আছে। সন্ধ্যার পর চন্দ্র দর্শন করতে হবে, চন্দ্র দর্শন করতে হবে এবং সবশেষে পূজা শেষ করে উপবাস ভাঙতে হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। চৈত্র পূর্ণিমার আধ্যাত্মিক ও ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। হ্যাঁ, এইটা তোমাদের সকলকে মনে রাখতে হবে। চৈত্র পূর্ণিমা একটা খুব গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ বছরের শেষ পূর্ণিমা। এটা সবাই খুব ভালো করে পালন করার চেষ্টা করবে। 2026 সালে চৈত্র পূর্ণিমা মূলত এপ্রিল মাসের বুধবার পালিত হবে। তোমাদের এবার আসি মানে কবে পালন হবে। 2026-এ চৈত্র পূর্ণিমা মূলত এপ্রিলের বুধবার পালিত হবে এবং যদিও এই পূর্ণিমার তিথি 2রা এপ্রিল সকাল পর্যন্ত থাকবে। কিছু স্থানে 2রা এপ্রিলও পুজো প্রার্থনা চলতে পারে, আর মানে করতে পারেন তারা, মানে পরের দিনও পালন করতে পারেন, মানে বৃহস্পতিবারে। হ্যাঁ, বৃহস্পতিবারেও পালন করতে পারেন। এই বছর চৈত্র পূর্ণিমার দিনই হনুমান জয়ন্তী পালিত হবে। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে তারপর তো তোমাদের চৈত্র পূর্ণিমার সময়ের কথাটা বলবো। পূর্ণিমার তিথি শুরু 1 এপ্রিল সকাল 7টা 6 মিনিটে, সকাল 7টা 6 মিনিটে পড়ে যাচ্ছে। তার মানে ব্রহ্ম মুহূর্ত কিন্তু পাচ্ছে না। তোমাদের এই কথাটা আমি বারবার করে বলবো। উপবাসের সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে ব্রহ্ম মুহূর্ত পাচ্ছে কিনা, কারণ 7টা 6 মিনিটে কিন্তু ব্রহ্ম মুহূর্ত আর পাবে না। পূর্ণিমার তিথি শেষ হচ্ছে 2রা এপ্রিল 2026 সকালবেলা। সেদিন বৃহস্পতিবার পড়েছেন, বৃহস্পতিবার পড়েছে 7টা 41 মিনিটে ছেড়ে যাবে। তার মানে বৃহস্পতিবার কিন্তু ব্রহ্মমুহূর্ত পাচ্ছে। এবার তোমরা কিন্তু সেটা যাদের যেরকমভাবে যেটা পালন মানে করতে বলেছেন, যারা গুরুচরণ আশ্রয় করেছেন তারা সেইভাবে পালন করবে। যাদের যেরকম নিয়ম আছে, যারা ব্রহ্মমুহূর্ত পালন করে, ব্রহ্মমুহূর্ত পড়া উপবাস করো, তারা সেইভাবে করবে। যে যেভাবে পারবে করার চেষ্টা করবে। যাদের যেরকম নিয়ম আছে সে সেভাবে করবে। বিশেষ করে গুরুদেবের যাদের আদেশ, যে মানে যেভাবে উপবাস পালন করার নিয়ম আছে সেভাবেই করবেন। এরপর বলবো গুরুত্বপূর্ণ তথ্য, স্নান ও দান। 1 এপ্রিল সকালে গঙ্গা স্নান এবং দান ধ্যান করা শুভ। সত্যনারায়ণের পুজো, চৈত্র পূর্ণিমায় বিষ্ণু পুজো করা ভালো। আর একটা কথা বলবো তোমাদের, সত্যনারায়ণের চৈত্র পূর্ণিমার বিষ্ণু পূজা, সত্যনারায়ণের পুজো বিশেষ মাহাত্ম্য আছে। চন্দ্রোদয় এপ্রিল সন্ধ্যায় চন্দ্রোদয়ের সময় পুজো করা হয়, মানে সূর্য ওঠার পরে পুজো করতে হবে। মানে মানে চন্দ্রদেবকে, সূর্য বলছি, ভুল বললাম এই জায়গাটা। চাঁদ ওঠার পরে চন্দ্রদেবকে পুজো করা দরকার। আর একটা কথা তোমাদের বলবো, গঙ্গা স্নান সকলে তো করতে পারবে না, বা করতে পারবে সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। যারা করতে পারবে না তারা একটা কাজ করবে, ঘরে নিশ্চয়ই পূজার জায়গায় গঙ্গা জল থাকে, একটু মাথায় গঙ্গা জলের অন্তত ছিটা দেবে। মাথায় গঙ্গা জলের মানে ছিটা দেওয়া রোজই ভালো। কিন্তু যারা করো না বা করতে পারবে না তাদের জন্য বললাম বিশেষ করে, যে তারা স্নান করে উঠে একটু মাথায় গঙ্গা জল, ওং গঙ্গে বলে মন্ত্র আছে, ওং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জল সিন্ধিং সান্নিধিং পুরে, এসব মন্ত্র আছে। কুরুক্ষেত্রে গয়া গঙ্গা প্রভাস পুষ্করিণী চ। তোমরা যদি এই মন্ত্র ডিটেল যদি চাও তখন আমি এটার বিস্তারিত বলবো, এখন আর বলছি না, ভিডিও অনেক বড় হয়ে যায় জানো তোমরা সকলে। যাই হোক, তোমরা সকলে ভালো থাকো। সকলকে বলবো চৈত্র পূর্ণিমার জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো।
আর সকলে ঘরের শান্তি বজায় রাখো, জীবনের শান্তি বজায় রাখো, ভালো করে পুজো পার্বণ করো, হ্যাঁ, ভালো করে উপবাস ব্রত পালন করো। সকলকে রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। যদি তোমাদের ভিডিও ভালো থেকে থাকে, কমেন্টে কিছু একটা কমেন্ট করো, রাধে রাধে লিখো কিংবা হরে কৃষ্ণ লিখো, যেটা তোমাদের ভালো লাগবে। রাধে রাধে লিখে যেও কমেন্টে, একটা লাইক দিও। ভিডিও ভালো লাগলে পাশে থেকো, বন্ধু হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই বলবো। সকলকে শুভকামনা জানাই। চৈত্র পূর্ণিমার আগাম অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।